আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে উপপাদ্য 40টা আমাদের আগে শিখতে হবে। তা না হলে এক্সারসাইজ 15.1টা করা সম্ভব হবে না। তো আমাদের উপপাদ্য 40 করতে গেলে উপপাদ্য 40-এর আগে স্টেটমেন্টটা কী সেটা জানতে হবে। স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে, কোনো বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে, এই যে একটা বৃত্ত, তার এই পিটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক স্পর্শক কাকে বলে? বৃত্তের এই রকম, এটা বৃত্ত, বৃত্তের পরিধির ওপর একটা যে কোনো বিন্দুতে এমন একটা সরলরেখাংশ যদি আমরা টানতে পারি, যে সরলরেখাংশটি খালি ওই যে বিন্দুটি, নির্দিষ্ট বিন্দুটি পরিধির ওপর, সেইটার দ্বারাই এই বৃত্তের সঙ্গে সংযুক্ত। মানে ধরো এরকম একটা বৃত্ত আছে, তার ভেতর দিয়ে একটা সরলরেখা চলে গেল, তাহলে এটাকে কিন্তু আমি স্পর্শক বলবো না। অথবা বাইরে দিয়ে একটা সরলরেখা চলে গেল, একেও স্পর্শক বলবো না। তো স্পর্শক কাকে বলবো? একটা নির্দিষ্ট বিন্দুতে খালি সেই বিন্দুটাকেই স্পর্শ করে বৃত্তটার সঙ্গে তার যোগাযোগ গড়ে থাকলে তাকে আমরা বলবো সেই নির্দিষ্ট বিন্দুতে ওই নির্দিষ্ট বৃত্তটির একটি স্পর্শক। এবার স্টেটমেন্টে কি বলেছে? কোনো একটা নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বিন্দুতে যে স্পর্শক আঁকা যায়, সেই স্পর্শকের সাথে এই যে দেখো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দু কোনটা? পি বিন্দু। আর ব্যাসার্ধ কাকে বলে? পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত আঁকা যে কোনো সরলরেখাকেই বলা হয় ব্যাসার্ধ। তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে স্পর্শক। আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক এরা হচ্ছে পরস্পর লম্ব। দেখো, এরপর আমরা যেমনভাবে প্রদত্তটা লিখি সেটা আমরা লিখব। প্রদত্ততে আমরা সাধারণত কি লিখে থাকি? প্রদত্ততে আমরা লিখে থাকি যে যে ছবিটা তুমি এঁকেছো, সেই ছবির মধ্যে এই স্টেটমেন্টটা কিভাবে ব্যবহার করা হয়েছে বা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেইটা। তাহলে আমার প্রদত্তে আমি কি লিখব? এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, তার নির্দিষ্ট বিন্দু পিতে এ বি স্পর্শক, আর ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এরা পরস্পর লম্ব হবে। এইটাই আমাদের দেখানোর বিষয়, এই জন্য প্রমাণ করতে হবে। দেখো, এই যে উল্টোনো টি এর মতো, এটাকে লম্ব বলে। তাহলে ওপি লম্ব এবি, এটাই আমার প্রমাণ করার প্রামাণ্য বিষয়। এবার অঙ্কন। অঙ্কনটা কি করছি আমি? এ বি স্পর্শকের ওপর পি ছাড়া যে কোনো একটা বিন্দু, কিউ এখানে নিয়েছি, এদিকেও নিতে পারতাম, যেখানে খুশি, পিটাকে বাদ দিয়ে যে কোনো একটা বিন্দুকে কিউ বলা হচ্ছে। সেই কিউটা প্রথমে চুজ করবে, অর্থাৎ সেই কিউটা কোন বিন্দু সেটা তুমি ঠিক করবে, তারপরে ও কেন্দ্র আর এই কিউটা জয়েন করে দেবে। দেখো, ও কমা কিউকে আমরা যুক্ত করলাম। এইবার প্রমাণে চলে যাব। আমার প্রমাণটা দেখো কিভাবে বলেছি। প্রমাণের আগে মনে করো আমরা এইটা একটা উপপাদ্য পড়েছিলাম, 13, সম্ভবত 13 উপপাদ্য। সেখানে কি বলা হয়েছিল মনে করে দেখো, যে একটা সরলরেখা, যে কোনো সরলরেখা, তার বাইরে একটা যে কোনো বিন্দু থাকলে ওই বিন্দু থেকে যতগুলো সরলরেখা এই নির্দিষ্ট সরলরেখা পর্যন্ত টানা যায়, তাদের মধ্যে সবচাইতে ছোট যেটা হবে সেটা হচ্ছে কি বলো? লম্ব। তাহলে এটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে এই নির্দিষ্ট সরলরেখার উপর এই নির্দিষ্ট বিন্দু থেকে আঁকা লম্ব। যত সরলরেখাই তুমি টানো না কেন এই পার্টিকুলার বিন্দু থেকে এই সরলরেখা পর্যন্ত যুক্ত করে, এখানে অজস্র বিন্দু আছে, এই বিন্দুটা নির্দিষ্ট, যে কোনো এই সরলরেখার ওপর যে কোনো বিন্দুর ওপর তুমি জয়েন করো, দেখো, দেখবে এই যে নির্দিষ্ট লম্ব দূরত্ব, এটাই হচ্ছে সবচাইতে ছোট হয়।
বাকি এগুলো সব বড় হয়। এই উপপাদ্যটা মনে করিয়ে দিলাম। এবার আমাদের যে উপপাদ্যটা পড়ছি তাতে আসছি। দেখো, এই যে এ বি স্পর্শক, তো স্পর্শকের সঙ্গে দেখো পি বিন্দুতেই খালি বৃত্তের যোগাযোগ, বাকি যে কোনো বিন্দু কিন্তু বৃত্তের বাইরে আছে, তাই না? তাহলে বলো ও কিউটা যখন আমি যোগ করছি, তার মানে এই ও কিউটা, এই যে ও আর বৃত্তের সঙ্গে যে সংযোগটা, এই বিন্দুটাকে আর বলছি। ও আর এর থেকে ও কিউ নিশ্চয়ই বড়। কেন বড়? কারণ কিউ বিন্দুটা বৃত্তটার বাইরে আছে আর ব্যাসার্ধটা বৃত্ত পর্যন্ত হয়। তার মানে ও আর এর থেকে ও কিউটা কিন্তু সবসময়ই বড় হবে, তাই তো? কেন বড় হবে? কারণ কিউ বিন্দুটা বৃত্তের বাইরে আছে, আর বিন্দুটা পরিধির একদম ওপরে আছে। তাহলে ও আর তাকে আরেকটু বাড়ালে তবে ও কিউ হয়। তাহলে ও কিউ হচ্ছে ও আর এর থেকে দেখো বড়, হাঁটা ও কিউর দিকে আছে। এইবার বলো ও আরটা কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখা। এটা একটা ব্যাসার্ধ না বলো তুমি? তাহলে এটা ব্যাসার্ধ। এবার ওপিটা কি? ওপিটাও তো একটা ব্যাসার্ধ। এই যে আমরা বলেছি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে ওপিও একটা ব্যাসার্ধ, ও আরও একটা ব্যাসার্ধ। এবার তুমি বলো, যে কোনো বৃত্তের যত খুশি ব্যাসার্ধ তুমি আঁকো না কেন, তারা তো সবসময়ই একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের হবে। এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও 3 সেন্টিমিটার। এখান দিয়ে যত ব্যাসার্ধই তুমি টানবে সবই 3 সেন্টিমিটার। কিন্তু ও কিউটা কিন্তু এই 3 সেন্টিমিটারের থেকে বড়, তাই না? তার মানে ও কিউটা যখন ও আর এর থেকে বড়, তার মানে ওপির থেকেও বড় হবে, তাই তো? তার মানে ও কিউটা দেখো, হ্যাঁ ও কিউর দিকে ওপিটা ছোট। এইবার তুমি সেই উপপাদ্যটার কথা আবার মনে করো। কি বলেছে? একটা সরলরেখা, তার বাইরে একটা ধরো ও বিন্দু, এটা হচ্ছে সেই এবি সরলরেখা, এটা পি বিন্দু, এখানে ধরো কিউ আছে। তাহলে এই ও থেকে পি এবি পর্যন্ত যতগুলো সরলরেখা টানা যায়, ও পি, ও কিউ, ধরো ও আর, ও এস, ও টি, ও ইউ, ও ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, যে যত, তার মধ্যে ওপিটাই হচ্ছে সবার থেকে ছোট, তাই তো? আর এখানে আমরা কি দেখছি? এই একটা বাইরের বহিস্থ বিন্দু, সেখান থেকে এবি সরলরেখা পর্যন্ত দুটো সরলরেখা টানা গেছে, একটা হচ্ছে ও কিউ, একটা হচ্ছে ও পি। এদের মধ্যে ওপিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর ও কিউটা হচ্ছে বাইরের একটা বিন্দু, কিউ বিন্দুটা। তাহলে ও কিউ বড়, ওপি সবসময় ছোট। তাহলে আমরা দেখলাম বৃত্তের সরলরেখার বাইরে, বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখা পর্যন্ত যত সরলরেখা টানবো তার মধ্যে ওপিটা হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট। তাহলে আমরা কি শিখেছি? যেটা ক্ষুদ্রতম হয় সেটা কি হয় বলো? এখান থেকে কি দেখেছি? যেটা ক্ষুদ্রতম হয় সেটা হচ্ছে লম্ব হয়, বা বলা যায় যেটা লম্ব হয় সেটাই সবচেয়ে ছোট হয় বা ক্ষুদ্রতম হয়। তার মানে আমরা যখন ওপিকে সবচেয়ে ছোট বলে প্রমাণ করতে পারলাম, তার মানে ওপিটা হচ্ছে আসলে এবি এর ওপর লম্ব। তাহলে আমার উপপাদ্য শুরুতে আমরা কি বলেছিলাম? ওই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এই স্পর্শক এরা লম্ব, এটা প্রমাণ করে দেখাও। তাহলে প্রমাণ করা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? বারবার এটা কিন্তু তোমরা দেখবে নিজেরা।